আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বরাবরের মতো আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মধ্যে। তো আমার এই ভিডিওটা আপনারা অবশ্যই না টেনে পুরো ভিডিওটা দেখবেন। স্কিপ করে ভিডিও দেখলে পরে আমারও ক্ষতি হবে, যে দেখবে তারও ক্ষতি হবে। তো আমরা চ্যানেলের ক্ষতি না করে আমরা পুরো ভিডিওটা না টেনে মেক করতে পারি, কারণ একটা ইউটিউবার অনেক আশা করে ইউটিউবিং শুরু করে, তো সেইখানে যদি আমরা নিরাশ হয়ে ফিরে যাই তাহলে আমাদের জন্য অনেক দুঃখজনক। কারণ আমরা চাচ্ছি একজন আরেকজনকে হেল্প করার জন্য, আমরা অবশ্যই একজন আরেকজনকে হেল্প করব, কেউ কারো ক্ষতি করব না। আর যদি ভুল করে ভিডিওটা ওপেন হয়ে যায় তাহলে আমরা পুরো ভিডিওটা মিউট করে হলেও দেখে দিব, কারণ যদি আমরা ভিডিওটা স্কিপ করি তাহলে চ্যানেলের অনেক ক্ষতি হবে। তাই আমরা স্কিপ না করে পুরো ভিডিওটাই মেক করব। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর ভালো লাগার থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো আজকের রান্নাটা আমি মিষ্টি কুমড়া শাক দিয়ে চিংড়ি মাছ আলু দিয়ে রান্না করব। তো এই চিংড়ি মাছ আর আলু এই শাকগুলা খুবই খেতে ভালো লাগে, আমার তো খুবই পছন্দ, সেই জন্য অনেক দিন পর আমি এই শাকটা পেয়েছি। তো এখান দিয়ে আমার এই মাছটা কষানো হয়ে গেছে, আলু এবং মাছ একসাথে কষিয়ে নিয়েছি খুব ভালো করে। এখন কষানো শেষে আমি তার মধ্যে শাক দিয়ে দিব, কারণ অনেক বেশি কষায় ফেললে আলুটা বেশি সিদ্ধ হয়ে যাবে, শাকটা কাঁচা কাঁচা থেকে যাবে। আর এই শাকটা সবুজ সবুজ করে রান্না করার একটা টেকনিক আছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর মিষ্টি কুমড়া শাক আর যেই শাকই হোক না কেন, যদি শাকের কালার নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে না, খেতেও এতটা টেস্ট হয় না। তো এখানে হালকা ডেকে দিয়েছি, তারপর এই শাকটা আমি হালকা ঢাকনা দেওয়ার পর আমি এই শাকটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো এখানে দেখেন আবার একটু ঢেকে দিয়েছিলাম, তারপরে কিছুক্ষণ পরে এসে তারপরে এই শাকটা আবার নাড়া দিয়ে দিলাম, কারণ যদি এখন নাড়াচাড়া না দিই তাহলে নিচে দিয়ে লেগে যাবে, কারণ শাকের মধ্যে এখন খুবই পানি কম, আমি এখানে কোনো পানি অ্যাড করিনি। আর শাকটা আমি ধুয়ে একটু ঝরা দিয়ে রেখেছিলাম, শাকে কোনো পানি ছিল না, সেই জন্য শাক থেকে পানি খুব অল্প উঠেছে। তো এখানে আমি শাকটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তো এখানে আমি শাকটা কষিয়ে নেওয়ার পর আমি এখানে কিছু ঝুল দিয়ে দিচ্ছি শাকটা সিদ্ধ হওয়ার জন্য। আর এই শাক তরকারিটা আমি একটু ঝুল করেই রান্না করে নিব, কারণ এই শাকটা বাজি খেতে ভালো লাগে না, এই শাকটা একটু ঝুল করে চিংড়ি মাছ এবং রুই মাছের মাথা দিয়ে রান্না করলে আরও ভালো লাগে। তো আমার কাছে চিংড়ি মাছ ছিল, আমি চিংড়ি মাছ দিয়েই এই শাকটা রান্না করে নিচ্ছি। আর চিংড়ি মাছ দিয়েও কিন্তু খেতে খুব দারুণ লাগে, আপনারাও ট্রাই করে দেখবেন। আমার এই তরকারিটার কালার কেমন এসেছে কষানোর পর, ঝোল দেওয়ার পর দেখেন কত সুন্দর সবুজ সবুজ দেখা যাচ্ছে। এখানে কোনো আমি এডিটিং করিনি কালারের মধ্যে, এটা যে অরিজিনাল কালার তরকারির সেটাই আমি এখানে দিয়েছি। আজকে কোনো কালার চেঞ্জ করা হয় না এই তরকারির, কারণ আজকে এই তরকারির কালারটা অনেক সুন্দর এসেছে, আর চিংড়ি মাছগুলো খুব লাল লাল হয়েছে, আর দেখতে খুবই দারুণ লাগতেছে। কারণ এই তরকারিটা আমি আজকে অনেক বছর ধরেই খাওয়া হচ্ছে না, তো আজকে অনেক দিন পর ঈদ শেষে আমি একটু বাজারে গিয়েছিলাম, যখন গ্রাম থেকে আসি বাজারে গিয়েই ব্যানগাড়িতে আমি মিষ্টি কুমড়ার শাক পেয়েছি, তো নিয়ে এসেছিলাম, এনে তারপরে কুটে রাখি, তারপরে আমি রান্নাটা করব। তো আগের দিন কুটে রেখেছিলাম, পরের দিন আমি শাকটা রান্না করেছি, কারণ প্রথম দিন আমার শরীরে কোনো এনার্জি ছিল না, গ্রাম থেকে এসে একদমই খুব ক্লান্ত হয়ে গেছিলাম, তো সেই জন্য আমি আর আগের দিন রান্না করিনি, পরের দিন রান্না করেছি। আর শাকগুলা কুটে যদি ভালো করে প্যাকিং করে ফ্রিজে রাখা যায় তাহলে কিন্তু শাক নষ্ট হয় না। তো এই রান্নার মধ্যে আমি এখানে কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি, আর একটু ঢাকা দিয়ে দিয়েছি যেন শাকটা একটু ভালো করে মজে যায়। কিন্তু এখানে এইভাবে রান্না করলে কিন্তু তরকারির কালারটা একদমই ঠিক থাকবে, কোনো নষ্ট হবে না। আপনারাও এভাবে রান্না করে দেখতে পারেন, তরকারির কালার কিন্তু খুবই ভালো আসবে। তো এই যে আমার এই তরকারিটা প্রায় কাছাকাছি হয়ে এসেছে রান্না, তারপরে দেখুন আরও ভালো লাগতেছে এখন এই তরকারিটা। তো তরকারির আর আমি ঝোল কমাবো না, এরকমই রেখে দিব। তো প্রায় হয়ে এসেছে আমার এই রান্নাটা।
আর চিংড়ি মাছের কালারগুলো দেখুন কত সুন্দর হয়েছে। আর নদীর চিংড়ি মাছ বলতে কথা, তো নদীর চিংড়ি মাছ এমনিতেই খুব সুন্দর হয়। তো আমার এই চিংড়ি মাছগুলো আমি বাড়িতে কিনেছিলাম, সেই চিংড়ি মাছগুলো রয়ে গেছিলো আর আমি নিয়ে এসেছি। আর ফাইনালি আমার তরকারির লুকটা এরকম এসেছে, দেখুন কত লোভনীয় লাগতেছে। তো রান্নার শেষে আমি চলে গিয়েছিলাম আমার এক ভাবির কাছে, উনি আমাকে একটা কল দিয়েছিল বিকালবেলা একটা ফ্ল্যাটের ব্যাপারে। উনি একটা ফ্ল্যাট কিনতে চাচ্ছে আমাদের বাসার এখানে ফ্ল্যাটটা। তো আমাকে একটু ডেকেছে, তো ওনার বাসায় যেতেই হলো। কিন্তু আমরা আগে উনি আর আমি পাশাপাশি ফ্ল্যাটে ভাড়া থাকতাম, কিন্তু উনি খুবই ভালো মানুষ, আমার মেয়েকে উনি অনেক আদর করে। উনি যে একটু হারমোনিয়াম বাজাচ্ছিল তখন উনি ওনার যে ডায়েরিগুলো রেখেছে এখানে, সেগুলো আমার মেয়ে একটা অলরেডি ছিঁড়ে ফেলেছে, তো সেটাই উনি রেখে দিয়েছে। আর সেটা দিয়েই উনি আমার মেয়েকে একদম আস্তে আস্তে মানে মায়ের দেখাচ্ছে। কিন্তু ও মানে চাচ্ছে ওর আন্টি যেহেতু হারমোনিয়াম বাজাচ্ছে, উনিও বাজাবে, হারমোনিয়াম দিয়ে গান গাইবে। তো ও প্রথমে এক হাত দিয়ে হারমোনিয়াম বাজাচ্ছে, কিন্তু হারমোনিয়াম ও এক হাত দিয়ে বাজাবে না, ও দুই হাত দিয়ে হারমোনিয়াম বাজাবে। তখন ওর আন্টি কী করলো, দুই হাতই একদম মুট করে ধরে তারপরে হারমোনিয়ামটা বাজাচ্ছে। আর এদিক দিয়ে আমি একটা কাঁঠাল ভাঙছিলাম আমার গ্রামের বাড়িতে, তো সেই ভিডিওটাও আপনাদের সাথে দিয়ে দিলাম। কারণ এই কাঁঠালটা কিন্তু খুবই টেস্টি ছিল। আমার ননদের বাড়িতে গিয়েছিলাম বেড়াতে, তখন আমি বসে জিজ্ঞেস করেছিলাম কাঁঠাল আছে কিনা, তো ও গাছের মধ্যে গিয়ে কাঁঠালটা পায় আর আমার জন্য নিয়ে আসে। তো এই কাঁঠালের কোষগুলো কিন্তু অনেক বড় বড় ছিল, এদিক দিয়ে আমার কাছে খুবই ভালো লাগছিল। মিষ্টি কেমন একটু চাউলা টাইপ ছিল। তো আমার এই শক্ত শক্ত কাঁঠালটাই খেতে ভালো লাগে, আমি নরম কাঁঠালগুলো খাই না। তো এখানে বসে বসে আমি 2 থেকে 3 কোষ কাঁঠাল খেয়েছি, খেয়ে তারপরে দুপুরের খাবার খেতে চলে গেছি। আর এদিক দিয়ে আমাদের এখানে একটু বৃষ্টি হয়েছিল কিছুদিন আগে, তো সেই বৃষ্টিতে এখানে অনেক পানি জমে যায়, একটা কুকুর ফেঁসে যায়। এই কুকুরটা যাওয়ার কোনো জায়গা ছিল না, 2 দিন যাবৎ এই পানির মধ্যে কুকুরটা ভাসছিল।